আচ্ছা, তো আজকে যে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাইনামিক্স অফ ফ্লুইড ফ্লো। এটা হচ্ছে আর কে বানসারের বইয়ের 6 নম্বর চ্যাপ্টার। এর আগের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যখন আমরা ফ্লুইড ফ্লো পড়েছিলাম, তো তখন হচ্ছে আমাদের একটা কনসিডারেশন ছিল যে ফ্লুইড যখন ফ্লো হয় তখন সেই ফ্লুইডটা যেই ফোর্সের কারণে ফ্লো হচ্ছে, আমরা তখন সেই ফোর্সটা কনসিডার না করে আমরা হচ্ছে সেই ফ্লুইডের ফ্লোটা কে হচ্ছে মানে অ্যানালাইজ করেছি। এই জন্য যে ওই চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে কাইনেমেটিক্স অফ ফ্লুইড ফ্লো। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাইনামিক্স অফ ফ্লুইড ফ্লো। মানে হচ্ছে এখানে আমরা যখন ফ্লুইড ফ্লো হচ্ছে বা ফ্লুইডে কোনো ফ্লো হচ্ছে মানে মোশন থাকতেছে, তখন সেই মোশনটা যেই ফোর্সের কারণে হচ্ছে সেই ফোর্সটাকে আমরা এখন কনসিডার করার কারণে সেটাকে বলা হবে হচ্ছে ডাইনামিক্স অফ ফ্লুইড ফ্লো। ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি এটা যেন কেন বললাম যে আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারে বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায় সেটা আমাদেরকে বোঝার জন্য এটা বলা। তো আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনটা আমরা সবাই জানি। এটা সেকেন্ড ল থেকে আসে, যে সেকেন্ড লর একটা ডেরিভেশন এটা, যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এই ফোর্স যখন কোনো জায়গায় কোনো ফ্লুইড মুভ করে, একটা ফ্লুইড যখন ফ্লো হয়, তখন সেখানে অনেক রকম ফোর্স থাকতে পারে। ঠিক আছে? টোটাল অ্যাকচুয়ালি অনেক রকম বলতে 5 ধরনের সেখানে ফোর্স থাকে। একটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, প্রেশার ফোর্স, ফোর্স ডিউ টু ভিসকোসিটি, ফোর্স ডিউ টু টার্বুলেন্স, ফোর্স ডিউ টু কম্প্রেসিবিলিটি। তো এই 5টা ফোর্সকে যখন আমরা কম্পেয়ার মানে সামেশন করব, যোগ করব, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ফোর্স। ঠিক আছে? এই 5 ধরনের ফোর্সকে আমরা যখন সামেশন করব তখন সেটাকে বলা হবে হচ্ছে নেট ফোর্স। তো এখন এইটা হচ্ছে সেই নেট ফোর্স ইকুয়াল টু 5টা ফোর্সের সামেশন: গ্র্যাভিটি ফোর্স, প্রেশার ফোর্স, ভিসকাস ফোর্স, টার্বুলেন্স, ফোর্স ডিউ টু টার্বুলেন্স, আর হচ্ছে ফোর্স ডিউ টু কম্প্রেসিবিলিটি। এখন আমরা যদি ফোর্স ডিউ টু কম্প্রেসিবিলিটি এফসি, এটাকে আমরা যদি নেগলিজিবল ধরি বা বাদ দিই, এই এফসিটাকে যদি বাদ দিই, তাহলে আমরা এই যে নেট ফোর্সটা পাই, এই নেট ফোর্সটাকে বা এই যে ইকুয়েশনটা পাই, যে ইকুয়েশনটা এই যে এইটুকু যে ইকুয়েশনটা পাই, সেই ইকুয়েশনটাকে স্পেশালি বলা হয় হচ্ছে রেইনল্ডস ইকুয়েশন অফ মোশন। রেইনল্ডস ইকুয়েশন অফ মোশন। সেমভাবে আমরা যদি ফোর্স ডিউ টু টার্বুলেন্স এটাকে যদি আমরা হচ্ছে নেগলিজিবল ধরি, ফোর্স ডিউ টু টার্বুলেন্স এটাকে যদি নেগলিজিবল ধরি, তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা এখানে পাই, সেই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে নেভিয়ার স্টোকস ইকুয়েশন। এটা খুবই তাৎপর্যপূর্ণ হায়ার স্টাডিজের জন্য। এরপরে হচ্ছে যদি আমরা ফোর্স ডিউ টু ভিসকোসিটি, এফ ভি, এটাকে যদি আমরা নেগলিজিবল ধরি, তাহলে যে ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশনটাকে বলা হচ্ছে অয়লার্স ইকুয়েশন অফ মোশন। তো সামনে আপনারা অয়লার্স ইকুয়েশন অফ মোশন আরও দেখবেন, এই ব্যাপারে আরও পড়বো আমরা, এর পরের টপিকেই পড়বো। বেসিক্যালি অয়লার ইকুয়েশন অফ মোশনের বেসিক স্টার্টিংটা হচ্ছে এরকম, যখন ভিসকাস ফোর্সটা 0 ধরা হয়, তখন যে ইকুয়েশন অফ মোশন যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে অয়লার ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, তো এখানে অয়লার ইকুয়েশন অফ মোশনের একটা প্রমাণ আছে, যে প্রমাণটা ইউজুয়ালি যখন অফলাইনে ক্লাস হয় তখন এটা পড়ানো হয়। এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, এই প্রমাণটা আমরা পড়বো না, আমরা বেসিক্যালি হচ্ছে অন্যান্য দিকে করবো। তো অয়লার ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে, বাট আমাদের জানতে হবে অয়লার ইকুয়েশন অফ মোশনটা কোনটা অ্যাকচুয়ালি, কোনটা হচ্ছে। যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য অয়লার ইকুয়েশন অফ মোশন, দেন ইউ শুড নো দ্যাট এটা হচ্ছে অয়লার ইকুয়েশন অফ মোশন, যেখানে আমি বলে দিই কোনটা কি। ডিভি এটা হচ্ছে ভেলোসিটির পার্থক্য, মানে ডিফারেন্সিয়াল অফ ভেলোসিটি। ভি হচ্ছে ভেলোসিটি। ডিজেড হচ্ছে কি জিনিস ছিল, জেড বরাবর যেই ডিরেকশন সেটার হচ্ছে থিকনেস। এই যে এটা এর আছে এই প্রমাণে, এই যে জেড বরাবর যেই ডিজেড হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল, সেটার হচ্ছে ডিস্টেন্স। এটাকে কাইন্ড অফ একটু পরে আমরা এটাকে দেখবো, এটাকে ডেটাম হেডও বলা হয় কাইন্ড অফ। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, রো হচ্ছে ডেনসিটি, আর ডিপি হচ্ছে প্রেশারের পার্থক্য বা ডিফারেন্সিয়াল অফ প্রেশার।
আচ্ছা, তো এই যে অয়েলের ইকুয়েশন অফ মোশন, যেটা হচ্ছে ডিপি বাই রো প্লাস জি ইন্টু ডিজেড প্লাস ভি ইন্টু ডিভি ইকুয়াল টু জিরো, এটা থেকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ইকুয়েশন পাই, যেটাকে বলা হয় বার্নৌলিজ ইকুয়েশন। বার্নৌলিজ ইকুয়েশন, তো বার্নৌলিজ ইকুয়েশনটা কেন আমি বলতেছি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বার্নৌলিজ ইকুয়েশনের উপরে ফ্লুইডের অনেক অ্যানালাইসিস করা হয়। এবং আপনাদের যেটা কনসার্ন হওয়া উচিত আমার মনে হয় যে স্টুডেন্ট, যে ফ্লুইড পড়ার সময় বার্নৌলির ইকুয়েশনটা হচ্ছে কাইন্ড অফ ফ্লুইডের একদম বেসিক একটা জিনিস। ঠিক আছে, একদম বেসিক একটা জিনিস, যেই জিনিসটা অবশ্যই যে ফ্লুইড মেকানিক্স পড়ে আসছে তার অবশ্যই 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 জানা উচিত। ঠিক আছে, কারণ এটা প্রচুর আপনি দেখবেন সামনে। তো যাই হোক, এই বার্নৌলির ইকুয়েশনটা কীভাবে আসে? বার্নৌলির ইকুয়েশনটা বেসিক্যালি অয়েলার ইকুয়েশন অফ মোশন, যেটা সেই অয়েলার ইকুয়েশন অফ মোশনকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, যদি আমরা অয়েলার ইকুয়েশন অফ মোশন, এটা কি, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না? আমি ধরে নিচ্ছি আপনারা জানেন হোয়াট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, দেন আমরা যেটা পাই ফাইনালি, সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন বেসিক্যালি। তো বার্নৌলিজ ইকুয়েশনে এটা হচ্ছে, আমি যদি একটু বোঝাতে চাই জিনিসটা কী বা কেন কাজে লাগে, এটা হচ্ছে একটা ফ্লুইডের মোশন যখন থাকে বা একটা ফ্লুইডের মধ্যে টোটাল এনার্জি ইকুয়েশনটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। টোটাল এনার্জি ইকুয়েশন এর তিনটা পার্ট। আচ্ছা, এই তিনটা পার্ট বোঝানোর আগে আমি একটু বুঝাই নিই। আমরা শক্তির নিত্যতা সূত্র নামে একটা জিনিস আমরা ছোটোবেলায় পড়ছি, যেটা বলে যে পৃথিবীতে শক্তি বা এনার্জি কখনোই সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা সম্ভব। এই যে কথাটা, তার মানে কি, পৃথিবীতে যেই পরিমাণে এনার্জি আছে সেটা কখনোই বাড়তেছেও না কমতেছেও না, শুধুমাত্র একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাস্ট তার পরিবর্তন হচ্ছে। যেমন তেল থেকে আমরা যখন গাড়ি চালাই, তেল থেকে গাড়ি চলতেছে, এটা কেমিক্যাল এনার্জিকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি, তাই না? এই যে আমাদের হুইল ঘুরতেছে, মানে চাকা ঘুরতেছে, তো কেমিক্যাল এনার্জি ছিল, সেটা থেকে চাকা ঘুরতেছে, মেকানিক্যাল এনার্জিতে কাইন্ড অফ কনভার্ট হচ্ছে। সো এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটা কখনোই চেঞ্জ হচ্ছে না, বাট শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, এক ধরনের এনার্জিকে আমরা আরেক ধরনের এনার্জিতে চেঞ্জ করতেছি। তো ফ্লুইডের মধ্যেও যে এই পরিমাণ এনার্জি আছে সেটাও অবশ্যই কনস্ট্যান্ট হবে, তাই না? তো একটা ফ্লুইডের মধ্যে যে পরিমাণ এনার্জি আছে অবশ্যই সেটা কনস্ট্যান্ট থাকবে সবসময়। তো এই জন্যই এই ইকুয়েশনের বাম সাইডে ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা। ঠিক আছে, এই ইকুয়েশনের বাম সাইডে ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা, যে এই কথাটার মিনিংটা হচ্ছে যে এপাশে তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে তিনটা এনার্জি, এর যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে এই তিনটা এনার্জিকে আমি বাড়াই বা কমাই বা যাই করি না কেন, আমার টোটাল এনার্জিটা ভলিউম কমে গেছে স্যার। ভলিউম কমে গেছে? একটু তাহলে ভলিউমটা বাড়াই নেন, না আমি তো আগের মতোই কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এই কথাটার মিনিংটা হচ্ছে যে অলওয়েজ টোটাল এনার্জিটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। এটা হচ্ছে এই পাশে এই তিনটা যোগফল মানে হচ্ছে টোটাল এনার্জি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এই তিনটা এনার্জি কী কী? প্রথমটা হচ্ছে এই যে পি বাই রো জি, এটাকে বলা হয় প্রেশার এনার্জি পার ইউনিট ওয়েট, অথবা এটাকে আলাদা নামে বলা হয় প্রেশার হেড। আপনার প্রেশার হেড কথাটাই বেশি শুনবেন যখন বার্নৌলির ইকুয়েশন আপনারা পড়বেন বা দেখবেন বা অ্যাপ্লিকেশন দেখবেন, তারা ইউজুয়ালি বলবে এটা প্রেশার হেড। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি, এটাকে বলা হয় হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট বা কাইনেটিক হেড। এটা আরেকটা নাম আছে, এটাকে ভেলোসিটি হেডও বলা হয়, তাহলে এটা আপনারা নোট করে রাখতে পারেন, এটাকে ভেলোসিটি হেডও বলা হয়। আরেকটা হচ্ছে যেটা জেড, এটাকে বলা হয় হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট অথবা পোটেনশিয়াল হেড, এটারও একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে ডেটাম হেড। সো তিন ধরনের এনার্জি, যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে কোনো শক্তি এনার্জি তো অলওয়েজ পৃথিবীতে যত পরিমাণে যেই এনার্জিটা আছে এটা কখনোই বেশি বা কম
হইতে পারে না, এইটার জন্য কনস্ট্যান্ট বলা হচ্ছে। তো এখানে পি বাই রো জি মানে হচ্ছে প্রেশার ডিভাইড বাই রো হচ্ছে ডেন্সিটি, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ভি স্কোয়ার বাই টু জিতে হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি, ফ্লুইডের ভেলোসিটি, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর জেড হচ্ছে পোটেনশিয়াল হেড বা ডেটাম হেড, এটাও এক ধরনের এনার্জি। তো মাথায় রাখবেন এটা কিন্তু এনার্জি, ঠিক আছে, পার ইউনিট ওয়েট, পার ইউনিট ওয়েট, এটা কিন্তু আমি বলি এটা কিন্তু এনার্জি পার ইউনিট ওয়েট, এগুলা এনার্জি পার ইউনিট ওয়েট, তার মানে কিন্তু এটা কাইন্ড অফ এনার্জি না, আমি তখন বলতেছি এনার্জি এনার্জি এনার্জি, এটা কাইন্ড অফ এনার্জি না, এনার্জি পার ইউনিট ওয়েট, ঠিক আছে। তো এদের প্রত্যেকের ইউনিট হচ্ছে মিটার, ঠিক আছে, মিটার। এদের প্রত্যেকের পি স্কোয়ার বাই রো জি বা ভি স্কোয়ার বাই টু জি, পি বাই রো জি বাই ভি স্কোয়ার আর ভি স্কোয়ার বাই টু জি বা জেড, এগুলোর প্রত্যেকের একক হচ্ছে মিটার, একক, ঠিক আছে। আচ্ছা, তো গেল। তো এই যে বার্নৌলির ইকুয়েশনটা যখন ডেরিভেশন করা হয়েছে সেখানে কিছু অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে, অ্যাজাম্পশন করা হয়েছে। আর অনেকে বলতে পারেন যে স্যার কেন অ্যাজাম্পশন করা হয়েছে, অ্যাজাম্পশনের প্রয়োজনটা কি? অ্যাজাম্পশনগুলোর প্রয়োজন পড়ে যখন আপনি কোনো কিছু কোনো কাজ করবেন। আমি যদি ইন এ সেন্স বলি, আপনি যদি কোনো একটা কাজ করতে চান, আপনি প্রথমেই ধরে নেন এই কাজটা এইভাবে এইভাবে করতে হবে। যেমন আপনি যদি ভাত খেতে চান তাহলে আপনি জানেন যে আপনার একটা প্লেট লাগবে, তাই না? আপনার একটা প্লেট লাগবে, আপনি একটা প্লেটে ভাত খাবেন। এখন আপনি হচ্ছে ভাত খাচ্ছেন, ভাত কিন্তু কলাপাতার উপরেও খাওয়া যায়, ঠিক আছে। তো এই যে অ্যাজাম্পশনটা, এখন আপনি ধরেন একটা বিয়ে বাড়িতে গেছেন, আপনি সেখানে গিয়ে দেখবেন যে সেখানে ভাত দেওয়া হচ্ছে কলাপাতার উপরে, তাহলে কি সেখানে ভাত কিসের উপর দিচ্ছে? কলাপাতার উপরে। সেখানে কিন্তু এক ধরনের অ্যাজাম্পশন করা, ঠিক আছে, বা এক ধরনের কাজ হচ্ছে। আবার বাসা বাড়িতে ভাত খেতে হলে হচ্ছে আপনার প্লেটে করে ভাত খাচ্ছেন, তো জিনিসটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? অ্যাজাম্পশনটা কখন করা হয়? যখন এরকম আপনার কোনো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমে কোনো কিছু ফ্যাক্টর আপনি যদি অ্যাজাম্পশন করে নেন, তাহলে আপনার কাজগুলা করতে বা সেই সিস্টেমটা অ্যানালাইসিস করতে হয়তো একটু সহজ হতে পারে, সহজ হয়ে যায়, তখন সেখানে অ্যাজাম্পশনগুলো করা হয় বেসিক্যালি। সো এখানে বার্নৌলির ইকুয়েশন যখন ডেরিভেশন করা হয়েছে বা যখন বানানো হয়েছে, তখন যে অ্যাজাম্পশনগুলো করা ছিল, প্রথম অ্যাজাম্পশনটা ছিল হচ্ছে এখানে যে ফ্লুইডটা আমরা বার্নৌলির ইকুয়েশনের জন্য সময়, বার্নৌলির ইকুয়েশনে যখন ডেরিভেশন হচ্ছে, আমরা যেই ফ্লুইডটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড মানে কি? আইডিয়াল ফ্লুইড মানে হচ্ছে যেই ফ্লুইডের ভিসকোসিটি নাই, যেই ফ্লুইডের কোনো ভিসকোসিটি নাই, সেই ফ্লুইডগুলোকে বলা হয় হচ্ছে আইডিয়াল ফ্লুইড। এরপরে সেকেন্ড অ্যাজাম্পশনটা ছিল হচ্ছে দ্য ফ্লো ইজ স্টেডি। আমি আশা করতেছি আপনারা জানেন স্টেডি ফ্লো, স্টেডি মানে কি, আমরা পড়েছি এর আগে। এরপরে অ্যাজাম্পশনটা হচ্ছে দ্য ফ্লো ইজ ইনকম্প্রেসিবল, মানে আমাদের এখানে যে ফ্লুইডটা সেটা ইনকম্প্রেসিবল। আর হচ্ছে দ্য ফ্লো ইজ ইরোটেশনাল। সো এই চারটা টার্মই আপনাদের পরিচিত হওয়া উচিত, কারণ হচ্ছে আমি টার্মগুলো পড়েছি আগে। সো এই অ্যাজাম্পশনগুলো করে নেওয়া হয়েছে বার্নৌলির ইকুয়েশনটার ডেরিভেশনের সময়, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু জাম্প করে একটা জায়গায় চলে যাই, বার্নৌলির ইকুয়েশন রিলেটেড, তারপরে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব কিছু। এরপর আসে হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন ফর রিয়েল ফ্লুইড। আচ্ছা, এখন আমার একটা হচ্ছে যে স্যার হোয়াট ইজ আইডিয়াল ফ্লুইড আর হোয়াট ইজ রিয়েল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড কি ছিল? আইডিয়াল ফ্লুইড ছিল হচ্ছে সেই ফ্লুইডগুলো যাদের কোনো ভিসকোসিটি নেই। আর রিয়েল ফ্লুইড কি? যাদের ভিসকোসিটি অবশ্যই আছে। তো এখন দেখেন, আমি যখন ভিসকোসিটি টপিকটা পড়িয়েছিলাম আপনাদের, তখন বলেছিলাম একটা কথা, যে ভিসকোসিটিকে আপনারা যদি ডাইরেক্টলি মনে না রাখতে পারেন এটা কী জিনিস বা বুঝতে না পারেন, এটাকে ফ্রিকশনের সাথে একটু কম্পেয়ার করবেন, ফ্রিকশনের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন, মানে চিন্তা করবেন এটা ফ্রিকশন ফ্রিকশন টাইপ কিছু একটা। ফ্রিকশন হয় হচ্ছে সলিড বস্তুর ক্ষেত্রে, আর ফ্লুইডের ক্ষেত্রে যখন ফ্রিকশন বা সামথিং কিছু কাজ করে সেটাকে বলা হয় ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি আর কি বলা হয়। সো চিন্তা করেন তো, যখন কোনো জায়গায় ফ্রিকশন থাকে, যখন কোনো জায়গায় ফ্রিকশন হয়, তখন সেখানে অবশ্যই ফ্রিকশনের কারণে কিছু এনার্জি লস হয়, তাই না? কিছু এনার্জির লস হয়।
তাহলে সেটা তো সলিডের ক্ষেত্রে বললাম। যখন ফ্লুইডের ক্ষেত্রে হবে, যখন কোনো ফ্লুইডে ভিসকোসিটি থাকবে, তার মানে সেই ফ্লুইডে অবশ্যই কিছু এনার্জি লস হবে, তাই না? তো আমি যদি বার্নৌলির ইকুয়েশনটাকে আরেকটু দেখাই, কোথায় গেল? বার্নৌলির ইকুয়েশনটা কি লেখা আছে? পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? তা আমি একটু অ্যাডভান্স একটু জিনিস দেখাই নি। ধরলাম এটা একটা, আমি ম্যাথটা করতেছি না, আমি জাস্ট একটা এটা একটা পাইপ। এই পাইপের এটা 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন। তো পাইপ দেখে বুঝতে পারতেছেন 1 নাম্বার সেকশনটা একটু বড় আর 2 নাম্বার সেকশনটা একটু ছোট। তো আমি যদি ধরে নিই যে এই 1 নাম্বার সেকশনের যে ফ্লুইডটা আছে তার প্রপার্টিগুলো হচ্ছে P1 হচ্ছে তার প্রেসার, V1 হচ্ছে তার ভেলোসিটি, আর যে কোনো একটা ড্যাটাম থেকে, এটা একটা ড্যাটাম থেকে এই যেই সেকশন, এই 1 নাম্বার সেকশনের হাইটটা হচ্ছে জেড। এটাই হচ্ছে বেসিক্যালি ড্যাটাম হেড জেড। আমি যদি ধরে নিই, ধরেন, আর যদি ধরি যে 2 নাম্বার যে সেকশন, এই সেকশনের প্রেসার, ফ্লুইডের প্রেসার যদি P2 হয় আর ভেলোসিটি যদি V2 হয়, তাহলে আমি যদি বলি 1 নাম্বার সেকশনের বার্নৌলির ইকুয়েশনটা কি হবে? P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1, সরি এটা Z1 হবে। 2 নাম্বার সেকশনের যদি ড্যাটাম হেড হয় হচ্ছে Z2, আর 2 নাম্বার সেকশনের ড্যাটাম হেড হবে কত? Z2, P2 বাই প্রেসার হেড হবে P2 বাই রো জি, ভেলোসিটি হেড হবে V2 স্কোয়ার বাই 2G প্লাস Z2। এখন দেখেন তো, আমি একটা যদি কথা বলি, বার্নৌলির ইকুয়েশনে কি বলেছে যে টোটাল এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি, তাই না? এই বাম সাইডে যা হচ্ছে সেটা হচ্ছে টোটাল এনার্জি, এনার্জি টোটাল এনার্জি কনস্ট্যান্ট। তার মানে কি, আমি কি বলতে পারি যে এই পাইপের 1 নাম্বার সেকশনের টোটাল এনার্জি এবং 2 নাম্বার সেকশনের টোটাল এনার্জি এই দুইটা সেম? অবশ্যই বলতে পারি। 1 নাম্বার সেকশনের টোটাল এনার্জি আর 2 নাম্বার সেকশনের টোটাল এনার্জি অবশ্যই সেম হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে সমান। এবার আসি হচ্ছে রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে কি হলো। রিয়েল ফ্লুইডে আমরা কি বলতেছি? রিয়েল ফ্লুইডে ভিসকোসিটি আছে। তো ভিসকোসিটি আছে মানে কি? আচ্ছা, ওই ছবিতে দিয়ে বুঝাই। রিয়েল ফ্লুইড যদি বলি ভিসকোসিটি আছে, ভিসকোসিটি আছে মানে কি? এই 1 নাম্বার সেকশন থেকে যখন ফ্লুইড ভেতর দিয়ে যাচ্ছে, এই ফ্লুইডের মধ্যে যেহেতু ভিসকোসিটি আছে, তাহলে সেই ভিসকোসিটির কারণে কিছু পরিমাণ এনার্জি লস হবে না? কিছু পরিমাণ এনার্জি লস হবে। তাহলে কি 2 নাম্বার সেকশনে যখন এনার্জিগুলো যাবে, তখন 1 নাম্বার সেকশনের এনার্জি ছিল 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে প্রেসার হেড, একটা হচ্ছে ভেলোসিটি হেড, একটা হচ্ছে ড্যাটাম হেড। এখন 4 নাম্বার সেকশনে যখন যাচ্ছে, তখন সেখানে প্রেসার হেডও থাকবে, ভেলোসিটি হেডও থাকবে, ড্যাটাম হেডও থাকবে, এবং এদের মধ্যে কিছু অংশ এনার্জি লস হবে না। কারণ কি, এটা হচ্ছে ভিসকোসিটি আছে, ফ্লুইডের ভিসকোসিটি আছে, তার মানে কিছু এনার্জি লস হবে। সেই যে লস হচ্ছে সেই পরিমাণটাকে বলা হয় হচ্ছে HL। এটাকে বলা হয় হচ্ছে লস অফ এনার্জি। HL এটাকে বলা হয় লস অফ এনার্জি। এটা এখানে লেখা আছে, আশা করি। এই যে HL, এই যে লস অফ এনার্জি বিটুইন পয়েন্ট 1 and 2, 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার সেকশন এবং 2 নাম্বার সেকশনের মধ্যে যেতে যেতে ফ্লুইডে যেই পরিমাণ লস হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে HL দিয়ে প্রকাশ করা হয়। এখন বই টু বই ভ্যারি করে, বাট বেসিক্যালি এটাকে লস অফ এনার্জি বলা হয়, ঠিক আছে? বই কিছু কিছু বইতে HL দিয়ে প্রকাশ করে, কিছু কিছু বইতে শুধু H দিয়ে প্রকাশ করে, কিছু কিছু বইতে ডেল H দিয়ে প্রকাশ করে, অনেক কিছু দিয়ে প্রকাশ করা যায়। তো তাহলে রিয়েল ফ্লুইড আর আইডিয়াল ফ্লুইডের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? যে এই লস অফ এনার্জিতে। রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে লস অফ এনার্জি থাকে, অবশ্যই এনার্জি লস হবে। রিয়েল ফ্লুইডে ভিসকোসিটি আছে, এনার্জি লস হবে। আর আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে সেই লসটা হবে না, সো এই HL টা তখন থাকবে। ঠিক
ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো আমি হচ্ছে একটা অঙ্ক করে দিব রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে, সরি আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে একটা, রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে একটা। তো দেখি সহজ একটা অঙ্ক করা ট্রাই করি। 6.5 মাথায় আসলে এটা, সামনে আসলে এটাই করি। আচ্ছা, বলা আছে, আচ্ছা আমি আগে কোশ্চেন পড়ার আগে আমি একটু ছবিটা দেখি। ছবিতে কি বলা আছে ছবিতে দেখি। এটা হচ্ছে একটা ছবি, এটা একটা পাইপ। এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে 2 নাম্বার সেকশন। 1 নাম্বার সেকশনে দেখেন Z1 Z2 এগুলা এখানে ইন্ডিকেট করে দিয়েছে। Z1 Z2 হচ্ছে, এটা হচ্ছে ডেটাম লাইন। ডেটাম লাইন মানে হচ্ছে ধরে নেবেন, ডেটাম লাইন কি এটা আমি অ্যাকচুয়ালি বলে নিই আপনাদেরকে। ডেটাম লাইনটা হচ্ছে যে যেই লাইন থেকে কোনো কিছু কি বলে মিজার করা হয়, যে লাইন থেকে কোনো কিছু মিজার করা হয় সেটাকে বলে ডেটাম লাইন। এবার আমি একটু উদাহরণ দিই। এটা স্কেল, নর্মাল একটা স্কেল, এই যে আমরা নর্মাল স্কেল দিয়ে দাগ দিয়ে করি, সেই স্কেলে একটা ডেটাম লাইন আছে। কেউ কি বলতে পারবেন ডেটাম লাইনটা কোনটা? তার মানে আপনারা এখনো বুঝতে পারেন এই ডেটাম লাইনটা কি। স্কেলের ডেটাম লাইনটা হচ্ছে জিরো, যেখান থেকে সব কিছু মাপা হয়, যেখান থেকে যেখান থেকে সব কিছু মাপা হয়, 1 2 3 4 5 6 7 8 মাপা হয়, সেটা হচ্ছে হচ্ছে সেটাকে বলা হয় জিরো আর কি, জিরো মাপ দাগ যেটা, এটা হচ্ছে ডেটাম। আসলে কাইন্ড অফ ডেটাম বলতে এটাই বোঝায় যে যেখান থেকে সব কিছু মাপা হয়। সো এই যে ডেটাম লাইন, এই ডেটাম লাইন থেকে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সেকশনের দূরত্বটা দেওয়া আছে হচ্ছে Z1 এবং Z2। এটার মধ্যে ব্যাপারে মনে হয় ভেতরে ইনফরমেশনও দেওয়া আছে, আমি জানি না। 1 নাম্বার সেকশনের ডায়ামিটার দেওয়া আছে পাইপের, ছবি দেখে বুঝতে পারতেছি 1 নাম্বার সেকশনের ডায়ামিটারটা বড় এবং 2 নাম্বার সেকশনের ডায়ামিটারটা ছোট। তো ইনফরমেশনও তাই দেওয়া আছে। 1 নাম্বার সেকশনের ডায়ামিটার দেওয়া আছে 300 মিলিমিটার, 2 নাম্বার সেকশনের ডায়ামিটার দেওয়া আছে 200 মিলিমিটার। 1 নাম্বার সেকশনের প্রেশার বলে দেওয়া আছে এত, 2 নাম্বার সেকশনের প্রেশার বলে দেওয়া আছে এত। তো কোয়েশ্চেন পড়ার আগে আমি এটুকু আপনাদের, এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, যখন কোয়েশ্চেনে দেখবেন যে এককগুলো SI ইউনিটে নাই, ঠিক আছে, মানে এককগুলো SI ইউনিটে দেওয়া, কিন্তু ওই যে SI ইউনিট মানে কি, মিটার, তারপরে হচ্ছে দৈর্ঘ্য, ভর, মিটার, কেজি, তারপরে হচ্ছে সেকেন্ড, এই মধ্যে নাই, তাহলে সেটাকে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, কনভার্ট করে নেবেন। যেমন এখানে দেখেন প্রেশারের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আশা করি এটা জানেন আপনারা সবাই, বা এটাকে প্যাসকেলও বলা হয়, এটাকে প্যাসকেলও বলা হয়। তো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে প্রেশারের একক, SI ইউনিট। সেটাকে এখানে এখানে দেওয়া আছে কি নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আপনাদেরকে অবশ্যই এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে, অঙ্ক করতে হবে। এখানে ডায়ামিটার একক দেওয়া আছে মিলিমিটার, তাহলে অবশ্যই আপনাকে ডায়ামিটারটা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছেন, আমি নর্মালি ইন জেনারেল 99% কেসে এই কাজটা আপনাদের করে নিতে হবে। ঠিক আছে, যে কনভার্সনগুলো করে নিতে হবে। ঠিক আছে, 99.7%, ঠিক আছে, কেসে এরকম করতে হবে। হয়তো 0.3% কোনো কোনো জায়গায় হয়তো নাও করতে হতে পারে। আচ্ছা, তো তো এই হলো আমাদের ছবি দেখে এটুকু বুঝলাম। এবার আসি কোয়েশ্চেনে, যে বলা আছে ওয়াটার ইজ ফ্লোয়িং। ওকে, এখানে একটা ইনফরমেশন পেয়ে গেছে, ওয়াটার ইজ ফ্লোয়িং, ফ্লোয়িং থ্রু এ পাইপ হ্যাভিং ডায়ামিটার এত এবং এত, তো ছবি দেখে বুঝতে পারছি এত এবং এত, অ্যাট দ্য বটম অ্যান্ড আপার এন্ড রেসপেক্টিভলি। আচ্ছা, এখানে কেন ইম্পর্টেন্ট, আমি অ্যাট দ্য বটম অ্যান্ড আপার লেন্থ এন্ড এটা বোঝার দরকার, সেটা হচ্ছে কারণ আপনি যদি ধরেন আপনি ছবি দেওয়া থাকলো না কোয়েশ্চেনে, আপনি তাহলে 300 মিলিমিটার অ্যাকচুয়ালি বটম আর 200 মিলিমিটার হচ্ছে আপার, আপনি যদি উল্টা করে ফেলেন তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশন ভুল হবে। ঠিক আছে, সো কোয়েশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা বুঝাতে চাইলাম, বলা আছে দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার এট দ্য বটম এন্ড ইজ এত, অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার এট দ্য আপার এন্ড ইজ এত। বটম এন্ডে এত, আপার এন্ডে এত। কোয়েশ্চেনের ছবিতে দেওয়া আছে, আপাতত বুঝতে পারতেছি। ডিটারমাইন দ্য ডিফারেন্স ইন ড্যাটাম হেড, ডিফারেন্স ইন ড্যাটাম হেড ইফ দ্য রেট অফ ফ্লো থ্রু পাইপ ইজ এত। বলা আছে এই ড্যাটাম হেডের যে ডিফারেন্সটা আমাদের সেটা বের করতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে Z2 মাইনাস Z1 বের করতে বলছে, ডিফারেন্স বিটুইন ড্যাটাম হেড। এখন আপনি বলতে পারেন স্যার Z1 মাইনাস Z2 কেন লিখলাম না?
আশা করি এটা এটা শুনে অনেকেই হাসতেছেন যে স্যার এরকম কোয়েশ্চেন কেন করবো, বাট অরিজিনালি অনেকে করে। কারণ এখানে দেখেন Z2 বড়, Z1 ছোট, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো স্যার ফিগার তো নাও থাকতে পারে বললেন, তাহলে তো ফিগার যদি না থাকে তাহলে কিভাবে বুঝবো স্যার? ফিগার যদি না থাকে তাহলে কিভাবে বুঝবেন? আচ্ছা, আহ, এই যে স্যার দেখছেন আমি ফিগার না থাকলে বুঝতে অনেক কষ্ট হবে স্যার, অঙ্কের তো সময় অত পাওয়া যাবে না স্যার। আহ, অঙ্কের সময় পাওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপারে পরে 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 বলতেছি এটা আমি। এখানে বলা আছে আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড। আমি বুঝি না আপনাদের ছোট মাথায় বা বড় মাথায় আপার এন্ড আর জি লোয়ার স্যার এন্ড বলতে বুঝতেছি। কি বোঝায়? আপার মানে তো উপরে, এটা জি বোঝা স্যার। যায় স্যার, সমস্যা নেই। তো মানে এখানে না বোঝার কি আছে? আপার মানে উপরে, লোয়ার মানে নিচে, তাহলে আপারটা বড় হবে, লোয়ারটা ছোট হবে। তো এটা আসলে 2 বছরের আমার আমার 3 বছরের একটা ভাইস্তা আছে, তারে বললে সেও বুঝবে লিটারালি। যাই হোক, সো জি স্যার, এটা বোঝা যাবে। যাই হোক, সো একটু অপমান করে ফেললাম, সরি। যাই হোক, তো হচ্ছে এটা বলা আছে ডেটামেন্টটা, ডিফারেন্স বিটুইন ডেটামেন্ট বের করতে বলেছে। আহ, আর সেটার জন্য বলা আছে দ্য রেট অফ ফ্লো থ্রু দ্য পাইপ ইজ এত। ঠিক আছে, আচ্ছা। দেখেন এখানে অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। আমাদের ডেটামেট বের করতে বলেছে, তো ডেটামেট বের করার জন্য আমরা এখনো পর্যন্ত কি জানি? ডেটামেট আছে কই? এখনো পর্যন্ত আমরা যে থিওরিগুলো পড়ছি তার মধ্যে ডেটামেট আছে কই? বার্নলের ইকুয়েশনে। তার মানে অবশ্যই আমার এখানে বার্নলের ইকুয়েশন লাগবে, কারণ আমরা ডেটামেটের ব্যাপারে এখনো পর্যন্ত যতটুকু পড়ছি ততটুকুতে জানি হচ্ছে ডেটামেট এক জায়গায় আছে, আমরা পড়ছি সেটা হচ্ছে বার্নলের ইকুয়েশন। তো বার্নলের ইকুয়েশনে যখন ডেটামেট আছে সেটা আমাদেরকে তখন ইউজ করতে হবে, তার মানে 1 নম্বর এবং 2 নম্বর সেকশনে আমাদেরকে বার্নলের ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তো আমি আগে একটু দেখি এখানে কি কি মান দেওয়া আছে। মান দেওয়া আছে কি? এটা হচ্ছে D1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে D2 এর মান দেওয়া আছে, 1 নম্বর আর 2 নম্বর সেকশন। এখন অনেক সময় যদি ছবি না দেওয়া থাকে তাহলে 1 নম্বর আর 2 নম্বর সেকশন আপনারা আপনাদের ইচ্ছা মতো ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরকে 1 নম্বর লিখতেও সমস্যা নেই, 1 নম্বরকে 2 নম্বর লিখতেও সমস্যা নেই। তখন এটাকে যদি তখন 2 নম্বর না লিখে 1 নম্বর লেখেন, আর এটাকে যদি 1 নম্বর না লিখে 2 নম্বর লেখেন, তাহলে আপনারা Z1 মাইনাস Z2 বের করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তখন এই D2 D1 হয়ে যাবে, P2 P1 হয়ে যাবে। ঠিক আছে, ছবি না দেওয়া থাকবে, তখন আপনাদের হাতে সুযোগ থাকবে অ্যাজাম্পশন করে নেওয়া। আচ্ছা, তো এটা আছে D1 D2 দেওয়া আছে। এবারে বলা আছে হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেশার বটম এন্ড হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে P1। আর এটা আপার এন্ড হচ্ছে 2 নম্বর সেকশন, মানে P2 দেওয়া আছে। আর কিউ দেওয়া আছে, ইন্টারেস্টিং একটা জিনিস। কিউ মানে হচ্ছে রেট অফ ফ্লো। তো রেট অফ ফ্লো এর ব্যাপারে আগে আমরা মনে হয় পড়ছি, তাই না? রেট অফ ফ্লো কি জিনিস, কাইনেটিক্স অফ প্রেশার, কাইনেমেটিক্স অফ ফ্লোতে আমরা পড়ছি হোয়াট ইজ কিউ, রেট অফ ফ্লো বা ডিসচার্জ। তো কিউ যেহেতু দেওয়া আছে, তো আমরা এই কিউটাকে কিভাবে ইউজ করতে পারি? আমাদের কি কি লাগবে অ্যাকচুয়ালি? বেসিক্যালি আমরা দেখি আগে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া আমাদের বের করতে হবে। Z2 মাইনাস Z1, তার মানে আমরা 1 নম্বর আর 2 নম্বর সেকশনে বার্নলের ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। তো 1 নম্বর আর 2 নম্বর সেকশনে বার্নলের ইকুয়েশন অ্যাপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। আশা করি এটা বুঝে গেছেন। 1 নম্বর সেকশনের টোটাল এনার্জি ইকুয়াল টু 2 নম্বর সেকশনের টোটাল এনার্জি। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন স্যার আমরা কেন এখানে এই চেলটা লিখলাম না? ঠিক আছে, যখন কোয়েশ্চেনে হচ্ছে লস অফ এনার্জির ব্যাপারে কিছু বলা না থাকবে, আমি এই কথাটা বলতেছি 1 থেকে 2 বার বলবো, কথাটা মাথায় রাখবেন। যখন কোয়েশ্চেনে এনার্জি লসের ব্যাপারে কিছু বলা না থাকবে, তখন ধরে নেবেন সেখানে কোনো এনার্জি লস হচ্ছে না। তখন সেখানে এই চেল আসবে না। আর যদি বলে দেওয়া থাকে, দেন অবশ্যই আপনাকে সেটা তখন অবশ্যই বলে দেওয়া আছে মানে ক্যালকুলেশনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে যেহেতু বলে দেওয়া নাই, সো উই ক্যান স্কিপ দ্যাট। আচ্ছা, তো
এক নম্বর সেকশনের টোটাল এনার্জি ইকুয়াল টু 2 নম্বর সেকশনের টোটাল এনার্জি। দেখি আমাদের লাগবে কি, Z2 এবং Z1 এটা তো আমাদের বের করা লাগবে, এর বিয়োগফল বের করা লাগবে, Z2 মাইনাস Z1 বের করা লাগবে। P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, রো আমরা পেতে পারবো কারণ কি ওয়াটার দেওয়া আছে, মানে রো আমরা জানি ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, জি তো জানি 9.81। তার মানে আমাদের এখন V1 আর V2 যদি আমরা সামহাও বের করতে পারি, আমাদের হচ্ছে বার্নার ইকুয়েশন থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার আসি আমরা কিভাবে V1 আর V2 বের করতে পারি। খুবই সিম্পল, আমরা একটা ইকুয়েশন আগের চ্যাপ্টারে পড়ছি, Q ইকুয়াল টু AV, এটার একটা ইকুয়েশনের নাম ছিল যেটাকে বলা হতো কন্টিনিউটি ইকুয়েশন। তো এখানে 1 নম্বর আর 2 নম্বর সেকশন আছে, এখানে বলা আছে রেট অফ ফ্লো থ্রু পাইপ ইজ এত, তার মানে রেট অফ ফ্লো সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। এখন 1 নম্বর সেকশনের এরিয়া যদি হয় A1 আর ভেলোসিটি যদি হয় V1, আর 2 নম্বর সেকশনের এরিয়া যদি হয় A2 আর ভেলোসিটি যদি হয় V2, তাহলে আমরা কি লিখতে পারি, Q ইকুয়াল টু A1 V1 ইকুয়াল টু A2 V2, তাই না, লেখা যায় না? আচ্ছা দেখি, কিউ তো দেওয়া আছে, কিউ আমাদের কোয়েশ্চেনে বলা আছে, A1 কি বের করতে পারবো, ডায়ামিটার দেওয়া আছে, পাইপের ডায়ামিটার দেওয়া আছে 1 নম্বর সেকশনে, A1 বের হবে, সেখান থেকে V1 বের হবে, V1 বের করছে দেখেন, সেখান থেকে সেম প্রসেসে V2 বের হবে, Q ইকুয়াল টু A2 V2, A2 V2, কিউ জানি, A2 বের করতে পারবো কারণ ডায়ামিটার দেওয়া আছে, পাইপ যেহেতু পাইপের ডায়ামিটার থেকে পাই বাই 4 ডি স্কোয়ার, এই যে পাই বাই 4 ডি স্কোয়ার থেকে A2 পেয়ে যাব, সেই A2 থেকে আমরা V2 পাচ্ছি। তো V2 যখন পেয়ে যাচ্ছি, সব মান যদি আমরা বসায় দেই এখানে, দেখেন Z2 মাইনাস ডিফারেন্স ইন ডেটা হেড বের করতে পারবো হচ্ছে কত। তো আমি যখন এই বার্নৌলি ইকুয়েশনটা পড়াছিলাম, আমি বলছিলাম এদের এই যে P বাই রো জি, জেড, তারপরে ভি স্কোয়ার বাই 2G, এদের একক হচ্ছে মিটার, বলছিলাম না, দেখেন এদের একক হচ্ছে মিটার। সো একক অবশ্যই ইম্পর্টেন্ট, এককগুলা মাথায় রাখবেন সবসময় যে কোন কিসের একক কী কী, ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট না কারণ এখন তো অনলাইনে পরীক্ষা দেন, দেখে দেখেই লিখেন, তো কোনো কিছুই ভুল হয় না আপনাদের, সবই কপি পেস্ট হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, তো এটা হচ্ছে কি বলে, যখন হচ্ছে আইডিয়াল ফ্লুইড হয় তখন, বা রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, সেম টাইপের অঙ্কই থাকে, শুধুমাত্র দেখেন আমি জাস্ট একটা দেখাই দিই, এই দেখেন ফাইন্ড দ্য লস অফ হেড। আমি বলছিলাম না, যখন লস অফ হেডের কথা বলে দিবে বা লস অফ এনার্জি এটার কথাটা বলে দিবে, দেন ইউ শুড কনসিডার দিস, আর যদি না বলে দেন কনসিডার করার কোনো প্রয়োজন নেই। তো লস অফ হেড এখানে বলা আছে, ফাইন্ড দ্য লস অফ হেড, তার মানে কি, দেখেন ছবিও কিন্তু সেম কাইন্ড অফ, ঠিক আছে, একটু একটু ঘুরানো পেছনে কিন্তু একই জিনিস আর কি আছে মোটামুটি। সো এই যে লস অফ এনার্জি তখন লাস্টে বের করতে হয়, ঠিক আছে। সো আলটিমেটলি একই জিনিস, সবই হচ্ছে দুইটা ইকুয়েশন লিখে দিই, বার্নৌলির ইকুয়েশন P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1 ইকুয়াল টু P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই 2G প্লাস Z2 প্লাস HL, যদি, আচ্ছা একটু অন্য কালারে লিখে রাখি, প্লাস HL যদি লস অফ এনার্জির কথা বলা থাকে, HL আসবে, না হলে ওখানে। এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে Q ইকুয়াল টু AV। এই দুইটা ইকুয়েশন দিয়েই, এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন দিয়ে এই চ্যাপ্টারে মোটামুটি সব ম্যাথ করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আমি একটু বলে দিই কোন কোন ম্যাথগুলো করবেন, প্র্যাকটিস করবেন, সেই ম্যাথগুলা একটা দুইটা করলেও চলে, যতগুলো করতে চান ততগুলো করতে পারেন, সমস্যা নেই। একটু ইন্ডিকেট করে দিই, 6.1 থেকে 6.1, 6.2 বলে দিই, 6.1, 6.2, 6.4, 5, 6,
7 8 9 আচ্ছা এই তো এটাগুলো হচ্ছে এই রিলেটেড এরপরে আরো আছে বাট এই রিলেটেড ম্যাথগুলো এগুলো ট্রাই করবেন আচ্ছা স্যার এইটা কি স্যার আমরা উপরেরটা 1 ধরলে হবে না নিচেরটা 1 ধরবো যদি ডেটাম আচ্ছা যদি কোয়েশ্চেনে 1 আর 2 ইন্ডিকেট করে না দেয় স্পেসিফিক্যালি ঠিক আছে যেরকম এই ছবিতে কিন্তু ইন্ডিকেট করে দেয় নাই ঠিক আছে জি স্যার সো আমি কোশ্চেন করতেছি না আমি ধরে জি নিচ্ছি স্যার এটা ছবি যদি ইন্ডিকেট করে না দেয় দেন আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো 1 আর 2 ধরে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবার যদি ইন্ডিকেট করে দেয় আর সেক্ষেত্রে ডেটামটা ধরো কোন দিকে স্যার ওই ডেটাম লসটা স্যার ডেটামটা ধরবেন কোথায় ডেটাম এনিথিং ওই লস স্যার লস একই ডেটাম ওই রকম ম্যাটার করে না ডেটামটা কি ডেটামটা হচ্ছে রেফারেন্স লাইন ঠিক আছে যে রেফারেন্স লাইন থেকে হাইট ডিপেন্ড করবে এখন আমি যদি ধরি না আমি যদি লস যেটা লস লস ওই হেড লস স্যার আছে না স্যার আচ্ছা আমি বলতেছি ঠিক আছে এই ধরলাম একটা পাইপ এই পাইপের হচ্ছে এটা হচ্ছে এক নম্বর একটা পার্ট এরকম একটা ছবি দেখলো ধরলাম ঠিক আছে এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে আপনি এক নম্বর সেকশন ধরবেন এটা 2 নম্বর সেকশন ধরবেন তখন এটা কি হবে তখন এটা Z1 আর এটা তখন হবে হচ্ছে Z2 তাই না এখন যদি আপনি সেটা না করে আপনি যদি এটাকে এক নাম্বার এটা সরি এটাকে 2 নাম্বার সেকশন আর এটাকে 1 নাম্বার সেকশন ধরেন তখন এইটা হবে হচ্ছে Z1 আর এটা হবে তখন Z2 আর লস অফ এনার্জি তো আর HL এটার সাথে তো এটাতে আর 1 2 তো নাই তাই না আচ্ছা বলতে পারেন যে স্যার আমরা 1 মানে কি বলে লস অফ এনার্জি 1 এর দিকে দিব না 2 এর দিকে দিব অ্যাকচুয়ালি এটা আসলে হয় কি এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্লো কোড থেকে শুরু হচ্ছে কোন মানে আসলে ইউনিভার্সাল নিয়ম যেটা মানে ইউনিভার্সাল নিয়ম বলতে যেটা অ্যাকচুয়ালি হয় পাইপের শুরু আর শেষ বলতে আপনারা কি বুঝেন যেখান থেকে পাইপের পানি ঢুকতেছে সেটা হচ্ছে শুরু আর পাইপের যেখান থেকে পানি বের হচ্ছে সেটা হচ্ছে শেষ তাই না এটা হচ্ছে কনভেনশনাল কথা তো পাইপ যদি আমি বলি এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে তার মানে এটা 1 নম্বর সেকশন হওয়া উচিত এটা 2 নম্বর সেকশন হওয়া উচিত তাই না সো এই জন্য 2 এর দিকে হচ্ছে এই জেলটা লিখে ঠিক আছে সো কনভেনশনাল ওয়েতে আর কি যেটা করা হয় সো ডিপেন্ড করবে আপনি হচ্ছে আপনার ফ্লোটা কোন দিকে হচ্ছে ঠিক আছে ফ্লো যে দিক থেকে যেদিকে হবে সেই দিক থেকে সেটা 1 নাম্বার বাকিটা 2 নাম্বার আচ্ছা তো আচ্ছা আপনাদের আজকে 29 তারিখ না আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড আচ্ছা কোথায় ছিলাম আচ্ছা এরপরে আসি হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিজ ইকুয়েশন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ বার্নৌলি ইকুয়েশন মানে হচ্ছে বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করে হচ্ছে কোনো ডিভাইস বা কোনো কিছু চলছে নাকি ঠিক আছে তো বার্নৌলির ইকুয়েশন ইউজ করে বার্নৌলির ইকুয়েশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে ডিভাইস বা কোনো জিনিস কোনো একটা মেশিন বা কিছু একটা চলতেছে এরকম 3টা জিনিসের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে ভেঞ্চুরি মিটার একটা হচ্ছে অরিফিস মিটার আর একটা হচ্ছে পিটর টিউব তো এইগুলা বেসিক্যালি কি জিনিস এগুলো হচ্ছে মেজারিং ডিভাইস মানে হচ্ছে এরা কোনো কিছু একটা মেজার করে
ঠিক আছে। ভেঞ্চুরিমিটার, অরিফিস মিটার এগুলো হচ্ছে রেট অফ ফ্লো মেজার করে, আর পিটর টিউব হচ্ছে ভেলোসিটি মেজার করে। ঠিক আছে, তো আমরা পড়বো আস্তে আস্তে যাচ্ছি। সো ভেঞ্চুরিমিটার, অরিফিস মিটার, পিটর টিউব এগুলো হচ্ছে বেসিক্যালি কিসের উপরে, কোন ইকুয়েশন বা কোন ল এর উপরে চলে, বার্নৌলিজ ইকুয়েশন বা বার্নৌলিজ ল, এটার উপরে চলে আর কি। ঠিক আছে। সো ভেঞ্চুরিমিটার দেখতে অনেকটা এরকম। এটার অ্যাকচুয়ালি টোটাল 3টা পার্ট। একটা হচ্ছে কনভার্জিং পার্ট, একটা হচ্ছে থ্রোট, আর একটা হচ্ছে ডাইভার্জিং পার্ট। মানে হচ্ছে কনভার্জ মানে হচ্ছে ছোট, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়। থ্রোট হচ্ছে যেখানে যেই জায়গাটা মানে হচ্ছে কাইন্ড অফ মাঝখানের জায়গা, যেটা হচ্ছে আচ্ছা, কনভার্জিং পার্ট হচ্ছে যেই জায়গাটা বড় থেকে ছোট হয়। ডাইভার্জিং পার্ট হচ্ছে যেই জায়গাটা বড় থেকে মানে বড় থেকে ছোট থেকে বড় হয়। আর থ্রোট হচ্ছে ওই যে যেখান থেকে ওই জায়গাটা যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটার মিলনস্থল টাইপ আর কি। তো ভেঞ্চুরিমিটার অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে রেট অফ ফ্লো বের করার জন্য। রেট অফ ফ্লো বের করার জন্য ভেঞ্চুরিমিটারটা বেসিক্যালি ব্যবহার করা হয় যে কোনো একটা পাইপের মধ্যে রেট অফ ফ্লো বের করার জন্য। ঠিক আছে। সো ভেঞ্চুরিমিটার যেই সূত্রের উপরে চলে সেই সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্রে একটা প্রমাণ আছে, আমি প্রমাণটা আচ্ছা সূত্রটা এইটা না, অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে এইটা, কিউ ইকুয়াল টু এটা। ঠিক আছে, আমি লিখি কিউ ইকুয়াল টু এইটা। ঠিক আছে। সো এই সূত্রটার উপরে চলে, এটা একটা প্রমাণ আছে। প্রমাণটা আপনাদের আপাতত পড়ার প্রয়োজন নাই, জীবনে যদি দরকার পড়ে কোনোদিন পড়বেন, বাট হচ্ছে অফলাইন ক্লাস হলে এটা পড়তে হতো। আচ্ছা, তো এখানে কোনটা কি সেটা আমি একটু বুঝিয়ে দেই বা বলে দিই। ইকুয়েশনটা আমি যদি এখানে একবার লিখি, কিউ ইকুয়াল টু a1 a2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2gh। এটা মাথায় রাখবেন, এই কিউর হচ্ছে কিউ থিওরিটিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, এটা একটা অ্যাকচুয়াল ডিসচার্জ আছে, সেটা আমরা একটু পরে বলতেছি। থিওরিটিক্যাল ডিসচার্জ মানে হচ্ছে, বা ডিসচার্জ এখানে কি, a1 কি, a1 হচ্ছে এই 1 নম্বর সেকশনের মানে কনভার্জিং পার্ট, যেটা কনভার্জিং পার্টটাকে আমরা যদি 1 নম্বর সেকশন ধরি, আর ডাইভার্জিং মানে থ্রোট পার্টটাকে যদি আমরা 2 নম্বর সেকশন ধরি, তাহলে a1 হচ্ছে 1 নম্বর সেকশনের কনভার্জিং পার্টের এরিয়া, a2 হচ্ছে থ্রোটের এরিয়া, আর 2 তো 2ই, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর এইচ হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর সেকশনে যদি আমরা একটা ম্যানোমিটার বসাই, সেই ম্যানোমিটারের ফ্লুইডের হাইটের পার্থক্যটাকে বলা হয় হচ্ছে এইচ। ফ্লুইডের হাইটের পার্থক্যটাকে বলা হয় হচ্ছে এইচ। সো দেখেন এখানে কিন্তু ম্যানোমিটার ইউজ হচ্ছে। ঠিক আছে, ম্যানোমিটারের রিডিং ইউজ হচ্ছে। ঠিক আছে, সো সব কিছুই কানেক্টেড। ঠিক আছে। সো আমরা আমাদেরকে যদি বলে এই কোনো একটা ভেঞ্চুরিমিটারের সাহায্যে কিভাবে আমরা এই কি বলে পাইপের ভেলোসিটি মানে পাইপের রেট অফ ফ্লো বের করবো, আমাদের এই মানগুলোর প্রয়োজন, a1 দরকার, a2 দরকার এবং h দরকার। ঠিক আছে। আচ্ছা, তো থিওরিটিক্যাল বললাম কেন, এটা থিওরিটিক্যাল হচ্ছে ডিসচার্জ। অ্যাকচুয়াল ডিসচার্জের সাথে থিওরিটিক্যাল ডিসচার্জে কিছু পার্থক্য থাকে, কারণ থিওরিটিক্যাল ডিসচার্জ যখন হিসাব করা হয় তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে এখানে যে ফ্লুইডটা সেটা হচ্ছে কি বলে ভিসকোসিটি ছাড়া, মানে রিয়েল ফ্লুইড না, আইডিয়াল ফ্লুইড। তো রিয়েল ফ্লুইড যখন আসবে স্বাভাবিকভাবে সেখানে কিছু ভিসকোসিটি আসবে, কিছু লস অফ এনার্জি হবে, তখন একটা কি থিওরিটিক্যাল ডিসচার্জ এবং অ্যাকচুয়াল ডিসচার্জের মধ্যে কিছু পার্থক্য থাকে। অবশ্যই থিওরিটিক্যাল ডিসচার্জের থেকে অ্যাকচুয়াল ডিসচার্জটা কিছু কম হয়। তো সেই থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা, সেটা হচ্ছে এটা, তার সূত্রটা হচ্ছে এটা, কোনো কিছুই পার্থক্য হয় না, মানে আগেরটাই সেম থাকে, শুধুমাত্র এই যে সিডি কোএফিসিয়েন্ট অফ ভেঞ্চুরিমিটার যেটা, সেটা এখানে মাল্টিপ্লিকেশন হয় ইসের সাথে। সো আমি যদি একটু লিখি কিউ অ্যাকচুয়াল ইকুয়াল টু অ্যাকচুয়ালি সিডি ইন্টু কিউ থিওরিটিক্যাল, আমার মনে হয় এটা সহজ উপায় মনে রাখার জন্য। আচ্ছা, তো এবার আমি যদি কিছু কিছু ম্যাথে আমাদের এরকম করতে হতে পারে যে এই যে এইচ এর মানটা দেখেন, আমি বলতেছিলাম না যে এইচ হচ্ছে ম্যানোমিটারের রিডিং, এখন এইচ এর মান যদি সামহাও অন্য কোনোভাবে দেওয়া থাকে, তো মিটার আগে আপনারা হচ্ছে ম্যানোমিটার পড়েছেন,
সবাই আমি খাতা দেখতেছি, সো পরীক্ষা অনেকেই সবাই ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখলাম। তো আশা করতেছি সবাই ম্যানোমিটার খুব ভালো বুঝতেছেন, বুঝতে পেরেছেন। তো ম্যানোমিটারে জানেন আপনারা এরকম একটা ইকুয়েশন ছিল যে হচ্ছে আহ, এই ইকুয়েশনটা ইউজ করে এইচ এর মান বের করতে হতো। সো এই কোয়েশ্চেনটাতে কি ছিল আমি যদি একটু মনে করায় দিই, মনে করায় দেওয়ার এটা হচ্ছে যে এখানে এইচ হচ্ছে, ধরেন এটা একটা ম্যানোমিটার, এক সেকেন্ড, এই ম্যানোমিটারের দুই ইসের দূরত্ব ধরলাম হচ্ছে এক্স, ঠিক আছে। এস এখানে এই ম্যানোমিটার ধরলাম দুই একটাই ফ্লুইড না, দুই ধরনের ফ্লুইড আছে, একটা হচ্ছে হেভি ফ্লুইড ধরলাম, এই পর্যন্ত হচ্ছে হেভি ফ্লুইড, আর এই পর্যন্ত এই পাশে হচ্ছে এটা ধরলাম হেভি ফ্লুইড, আর এ পাশে ধরলাম হচ্ছে কি বলে লাইটার ফ্লুইড। তো এসএইচ হচ্ছে হেভিয়ার ফ্লুইডের স্পেসিফিক গ্র্যাভিটি, আর এস ডট হচ্ছে এই কি বলে এই যে পাইপের মধ্যে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার মানে লাইটার ফ্লুইড যেটা, তার স্পেসিফিক গ্র্যাভিটি। সো এই জিনিসগুলো যদি দেওয়া থাকে কোয়েশ্চেনে, যদি বলা থাকে যে একটা ম্যানোমিটার এবং ম্যানোমিটারের দুইটা হেভিয়ার ফ্লুইড এবং লাইটার ফ্লুইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এত, এবং তাদের স্পেসিফিক গ্র্যাভিটি এগুলো যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে এইচ বের করতে পারবো এই সূত্র থেকে। তো এইচ এর আসলে প্রমাণটা যেহেতু পড়ায় নাই, এই জিনিসটা কি আমি একটু বলি নাই, বলা দরকার। সেটা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি হেড, ঠিক আছে। হেড, হেড মানে মাথা না, হেড মানে এটাকে প্রেশার হেড বলা হয়। ডিফারেন্স বিটুইন প্রেশার হেড বা ডিফারেন্স অফ প্রেশার হেডস, এটাকে বলা হয় হচ্ছে এইচ দিয়ে প্রকাশ করা হয়। সো কাইন্ড অফ এটাও একটা হেড আর কি। সো 1 নম্বর এবং 2 নম্বর, এই যে 1 নম্বর সেকশন এবং 2 নম্বর সেকশন, 1 নম্বর সেকশনের প্রেশার হেড যদি হয় হচ্ছে P1 বাই রো জি, 2 নম্বর সেকশনের প্রেশার হেড যদি হয় হচ্ছে P2 বাই রো জি, তাহলে এই দুই সেকশনের প্রেশার হেডের যে পার্থক্যটা সেটাকে বলা হয় হচ্ছে এইচ, যেটা হচ্ছে এইচ ইকুয়াল টু P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি, ঠিক আছে। সো আলটিমেটলি সেখান থেকে এটা আসছে। সো যদি কোনো কারণে আমাদেরকে বলে যে এইচ বের করতে কোনো একটা অঙ্কে, আমি এটা বেসিক্যালি অঙ্ক করার জন্য বলতেছি, যে কোনো একটা ম্যাথে যদি আমাদেরকে বলে এইচ এর ভ্যালু বের, মানে এইচ এর ভ্যালু দেওয়া নেই, ডাইরেক্ট এইচ এর ভ্যালু দেওয়া নেই, আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে কি আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করে আমরা এইচ এর ভ্যালু বের করতে পারবো। আবার কোনো কোয়েশ্চেনে যদি এক্স এর ভ্যালু না দেওয়া থাকে কিন্তু এইচ এর ভ্যালু তো লাগবে, ভেঞ্চুরিমিটারের ম্যাথে এইচ এর ভ্যালু তো মাস্ট আমার লাগবে, তাই না। এক্স এর ভ্যালু দেওয়া নাই, তার মানে এই সূত্র ইউজ করতে পারবো না, এই সূত্র ইউজ করতে পারবো না। কিন্তু আমাদের প্রেশারের ব্যাপারে বলা আছে, প্রেশার হেড বা এগুলোর ব্যাপারে বলা আছে, তাহলে আমরা কি, আমরা এই যে এই যে সূত্র P1 মাইনাস P2 বাই রো জি, P1 মাইনাস P2 ডিভাইড বাই রো জি ইকুয়াল টু এইচ, এই সূত্র ইউজ করে আমরা এইচ বের করতে পারবো, অথবা ভেলোসিটি হেডের এই যে সূত্র এটা দিয়ে ইউজ করতে পারবো। সো এইচ আমাদের বের করার 3টা ওয়ে আছে আসলে। একটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে পারবো, 2 যদি এক্স দেওয়া থাকে এই সূত্র দিয়ে বের করতে পারবো, যদি প্রেশার হেডের ব্যাপারে বলা থাকে বা প্রেশারের ব্যাপারে বলা থাকে আমরা এই সূত্র দিয়ে ইউজ করতে পারবো, বের করতে পারবো। আর যদি ভেলোসিটি হেড বা ভেলোসিটির ব্যাপারে শুধুমাত্র বলা থাকে আমরা এই সূত্র ইউজ করে বের করতে পারবো। সো যাই দেওয়া থাক না কেন আমরা এইচ বের করতে অবশ্যই পারবো। সো এই রিলেটেড একটা ছোটোখাটো ম্যাথ ট্রাই করি। বলা আছে যে এ হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার, ওকে, হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার মানে হচ্ছে যার, এক সেকেন্ড, হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার মানে হচ্ছে এইরকম, ঠিক আছে, মানে হচ্ছে ডেটা হেড থেকে
1 নম্বর আর 2 নম্বর সেকশনের যেই ড্যাটাম হেড দুইটা হচ্ছে সমান। 1 নম্বর সেকশনের ড্যাটাম হেড আর 2 নম্বর সেকশনের ড্যাটাম হেড যে দুইটা, সে দুইটা হচ্ছে সমান। এটাকে বলা হয় হচ্ছে মানে এটাকে বলা হয় হরাইজন্টাল আর কি, যারা জানেন না এখনো। আচ্ছা, তো হরাইজন্টাল ভেন্সিলোমিটার উইথ ইনলেট অ্যান্ড থ্রোট ডায়ামিটার এত এবং এত। তো ইনলেট ডায়ামিটার এবং থ্রোট ডায়ামিটার বলে দেওয়া আছে এত এবং এত। ইনলেট ডায়ামিটার মানে হচ্ছে D1, আর থ্রোট ডায়ামিটার মানে হচ্ছে D2, তাই না? কারণ ছবিতে আমরা দেখছি যে ইনলেট মানে হচ্ছে 1 নম্বর সেকশন আর থ্রোট মানে হচ্ছে 2 নম্বর সেকশন। আচ্ছা, তো এটা বলা আছে রেসপেক্টিভলি is used to measure the flow of water, is used to measure the flow of water। একটা ভেন্টিলিমিটার যা থ্রোট ডায়ামিটার এবং ইনলেট ডায়ামিটার দেওয়া আছে, বলা আছে এটা হচ্ছে ফ্লো অফ কোনো একটা হিসাব মানে ফ্লো বের করার জন্য, রেট অফ ফ্লো বের করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো দিয়েছে। আচ্ছা, এবার বলেছে যে দ্য রিডিং অফ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু দ্য ইনলেট অ্যান্ড দ্য থ্রোট ইজ 20 সেন্টিমিটার অফ মার্কারি। ওকে, বলা আছে দ্যাট দ্য রিডিং অফ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার বলা আছে হচ্ছে এত 20 সেন্টিমিটার অফ মার্কারি। আচ্ছা, আমাদের বলা আছে এটা হচ্ছে 20 সেন্টিমিটার অফ মার্কারি, এটা হচ্ছে রিডিং। ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো বের করতে বলছে, কিউ কত বের করতে বলছে, আর বলা আছে টেক সিডি ইকুয়াল টু এত। আচ্ছা, একটা কথা আমি এখনই বলে দিই, যখন সিডি এর মান দেওয়া থাকবে না, তখন আমরা যে কিউ বের করব সেটা হচ্ছে থিওরিটিক্যাল। যখন সিডির মান দেওয়া থাকবে না, তখন আমরা বের করব যেটা, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। আর যখন সিডি এর মান কোশ্চেনে বলে দিবে, দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ডিসচার্জ। ঠিক আছে? সো সূত্র আপনারা জানেন। থিওরিটিক্যাল মানে আচ্ছা, কথাটা কেটে কেটে আসতেছে, আমি না শুনতে পাইনি। যাই হোক, তো এখনো শুনতে পাইনি। স্যার মানে প্র্যাকটিক্যাল যেটা পাই ওটা কি থিওরিটিক্যাল ডিসচার্জ? প্র্যাকটিক্যালি যেটা পাই সেটা কি থিওরিটিক্যাল ডিসচার্জ নাকি? না, প্র্যাকটিক্যালি যেটা পাই সেটা অ্যাকচুয়াল ডিসচার্জ। আর থিওরিটিক্যাল ডিসচার্জ বের করার জন্য থিওরিটিক্যালি সূত্র আছে। এই যে সূত্রটার কথা একটাকে দেখলাম আমরা, A1/A2, A1/A2, এই যে এই সূত্রটা। থিওরিটিক্যাল কথাটার বাংলা মিনিং যেটা থিওরি থেকে আসে সেটাই, আর অ্যাকচুয়াল কথাটার বাংলা মিনিং যেটা অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা, এক্স্যাক্টলি জিনিসটা সেটা পুরো। আচ্ছা, তো বলা আছে এত। এখন দেখি আমাদের কোশ্চেনে কি কি বলা আছে। কোশ্চেনে এই যে জিনিসগুলা D1 দেওয়া আছে, D1 থেকে A1 পাবো স্বাভাবিকভাবেই। ভেন্টিলিমিটার হচ্ছে ইউজুয়ালি সার্কুলার শেপড হয়, তো সার্কুলার শেপড হলে ডায়ামিটার থেকে এরিয়া আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি A1/A2 পেয়ে গেছি, তাই না? A1/A2 খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের রেট অফ ফ্লো বের করতে হবে। সূত্রটা হচ্ছে কিউ অ্যাকচুয়াল হচ্ছে সিডি ইন্টু A1/A2 ডিভাইড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ডিভাইড ইন্টু 2/2gh। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি জানি? সিডি কোশ্চেনে দেওয়া আছে, A1 বের করে ফেললাম, A2 বের করে ফেললাম, এই যে এইচ পাইলেই কাজ শেষ। দেখেন কোশ্চেনে বলা আছে যে দ্য রিডিং অফ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু দ্য ইনলেট অ্যান্ড থ্রোট ইজ এত। আচ্ছা, যখন এরকম পুরো ল্যাঙ্গুয়েজ দেখবেন, দ্য রিডিং অফ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ঠিক আছে, এরকম ল্যাঙ্গুয়েজ, দ্য রিডিং অফ ম্যানোমিটার বা রিডিং অফ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার মানে হচ্ছে এটা এক্স এর মান দেওয়া আছে। ঠিক আছে, এটা এক্স এর মান দেওয়া আছে। তো এক্স এর মান যদি দেওয়া থাকে, সেই এক্স এর মান থেকে আমরা সূত্র জানি, এই যে সূত্র, সেখান থেকে আমরা অতি সহজেই এইচ এর মান বের করতে পারবো। এক্স এর মান দেওয়া আছে এসএইচ। এসএইচ কি? হেভিয়ার ফ্লুইড। দেখেন এখানে হেভিয়ার ফ্লুইড কোনটা বলেও দেওয়া আছে, মার্কারি। এখন অনেকে বলবেন যে স্যার এটা তো হেভিয়ার ফ্লুইড, এসএইচ এর মান কই পাবো? এসএইচ কি? এসএইচ হচ্ছে, আমরা ভুলে গেছি, এসএইচ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমি মিডের আগেই বলছিলাম যে কয়েকটা জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওয়াটার, মার্কারি, তারপরে হচ্ছে এয়ার, এগুলা। ঠিক আছে, তো মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি যে 13,6। ঠিক আছে,
আর ঘনত্ব কত 13,600। এখানে হরাইজন্টাল ভেঞ্চুরিমিটারের মধ্যে হচ্ছে কি আছে, হেভিয়ার ফ্লুইড হিসেবে আছে হচ্ছে মার্কারি, আর আরেকটা ফ্লুইড কোনটা, ওয়াটার। এই যে দেখেন ফ্লো অফ ওয়াটার বলা আছে, তার মানে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত, এসএইচ হচ্ছে 13.6, আর ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত 1। তাহলে সেই মানগুলো যদি এখানে বসাই, যে 13.61 বসালে আমরা পাচ্ছি হচ্ছে এইচ এর মান। তো এইচ এর মান পেয়ে গেছি। এইচ এর মান পাইলে সব মানগুলো যদি আমরা এই যে মেইন সূত্রে বসায় দেই, আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এত। ঠিক আছে, তো এই অঙ্কে একটা কাজ করেছে যেটা আমার এখন চোখে পড়লো, যে ওরা করছে কি সেন্টিমিটারে রেখেই অঙ্ক করেছে। এটাকে যদি প্যারা মনে হয়, আপনারা এরকম অঙ্ক করবেন না, মানে এরকম অঙ্ক করবেন না, মানে এইভাবে করার প্রয়োজন নাই। আপনারা সব কিছুকে এসআই ইউনিটে কনভার্ট করবেন, কনভার্ট করে মানে টিটারে কনভার্ট করবেন, করে তারপরে মান বসাবেন, স্ট্যান্ডার্ড নিয়মে করবেন। ঠিক আছে, এইভাবে শর্টকাটে করার প্রয়োজন নেই, যদি শর্টকাটটা নিতে না পারেন। যেমন আমি পার্সোনালি নিতে পারি না। ঠিক আছে, আমার একটা জেনারেল সিস্টেম থাকলে ভালো হয়। কেউ যদি মুখস্থ করতে পারেন করেন, সমস্যা নেই। তো এটা গেল হচ্ছে ভেঞ্চুরিমিটারের টাইপের ম্যাথ। এখানে ভেরিয়েশনটা কই হতে পারে সেটাও বলে দিই। ভেরিয়েশনটা হতে পারে যে এই যে এইচ এর ভ্যালু, এই এইচ এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে। এইচ এর ভ্যালু বের করা 3টা ওয়ে বলছি, তো 3টা ওয়েতে ম্যাথ ঘোরাফেরা করতে পারে আর কি। যখন এখানে এইচ এর ভ্যালু এটা দিয়ে বের করছে, এর পরেরটাই দেখেন কোথায়, আচ্ছা এরপরে দেখেন এরপরে এইচ এর ভ্যালু বের করছে এটা দিয়ে। সো এক একটা ম্যাথে এইচ এর ভ্যালু এক একভাবে বের করা। এই যে এবারে এইচ এর ভ্যালু এটা দিয়ে বের করতেছে, সো এক একটা ভ্যালু ভাবে বের করা আর কি। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ করবেন হচ্ছে 16.14 পর্যন্ত। কত থেকে শুরু সেটা বলে দিই, 16.14 না, 16.10 থেকে 16.21 এই পর্যন্ত। 16.10 থেকে 16.21 অনেকগুলো ম্যাথ কেন বলতেছি, আসলে সব ম্যাথই একই রকম। ঠিক আছে, সো কেউ যদি বুঝে যান একটা ম্যাথ করলে বা দুইটা ম্যাথ করলে বুঝতে পারবেন বেসিক প্যাটার্নটা, ম্যাথ করার বেসিক প্যাটার্নগুলো বুঝতে পারলেই হলো। ঠিক আছে, এইচ এর ভেরিয়েশন, আবার বলতেছি এইচ এর ভেরিয়েশন। ঠিক আছে, আর হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার হইলে একটু ভেরিয়েশন আসে, হরাইজন্টাল একরকম, সেকেন্ড ধরলাম এটা হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার। ভার্টিক্যাল হলে কি হবে, ভার্টিক্যাল হলে অনেকটা এরকম ছবি হয়ে যাবে। এরকম ভার্টিক্যাল হলে এরকম ছবি হয়ে যাবে। সো আলটিমেটলি সবই সেম। ঠিক আছে, আলটিমেটলি সূত্র এক, সূত্র সেম, সবই সেম। ঠিক আছে, শুধুমাত্র ওই যে A1 বের করতে হবে, A2 বের করতে হবে, এইচ বের করতে হবে, এই তিনটা বের করতে পারলে কিউ বের হবে এখান থেকে। সো বেসিক জিনিসগুলো কিভাবে A1 বের করতে হয়, A2 বের করতে হয়, কিভাবে এইচ বের করতে হয়, এই তিনটা বুঝলেই চলে, সমস্যা নেই। আচ্ছা, মিটার। আচ্ছা, এরপরে আমি একটা সেলফ স্টাডি দিব, এটা হচ্ছে অরিফিস মিটার বা অরিফিস প্লেট। আমি অরিফিস মিটারের মানে ইকুয়েশনটা দেখাই আপনাদেরকে। অরিফিস মিটারের ইকুয়েশন হচ্ছে এইটা, আমি লিখি ইকুয়েশনটা আলাদা করে, সিটি ইন্টু এ নট এ ওয়ান ডিভাইড বাই এ নট এ ওয়ান স্কোয়ার মাইনাস এ নট স্কোয়ার ইন্টু রুট ওভার 2GH। এটা কি একটু একটু পরিচিত লাগতেছে? একটু আগেই আমরা কিন্তু এই সূত্র দেখে আসছি, শুধু আগে এ নট এ ওয়ান ছিল, এখানে এ নট এ ওয়ান, আগে হচ্ছে A1 A2, সেম জিনিস।
ঠিক আছে, দুইটা সেম জিনিস, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। আসলে আমি বলতেছি কোনোই পার্থক্য নেই। এখানে আগে ছিল A1 A2, এই পাশে এখানে লিখছে সেটা হচ্ছে A0 A1। ঠিক আছে, আমি ছবিটা দেখাই দেই অরিফিস মিটারের, দেখি কোথাও আছে নাকি। এই হচ্ছে অরিফিস মিটার। ঠিক আছে, অরিফিস মিটারের দুইটা সেকশন, একটা হচ্ছে এই যে, আচ্ছা অরিফিস মিটারটা কি আগে একটু বুঝেন। অরিফিস মিটার একটা প্লেটের মতো, ঠিক আছে, একটা প্লেট, পাইপের মধ্যে একটা প্লেট ঢুকে দেয় দুই সাইড দিয়ে দুইটা, তাতে কি হয়, এরিয়াটা ছোট হয়ে যায় না? এই যে সেই প্লেটটা, এই যে হলো সেই প্লেট, এইগুলো হচ্ছে সেই প্লেট, একটা পাইপের মধ্যে প্লেট ঢুকাই দিয়েছে, এরিয়া কমে গেছে। এটা হচ্ছে 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন। 1 নম্বর সেকশনে এরিয়া A1, 2 নম্বর সেকশনের এরিয়া হচ্ছে A2। আর এই যে সেকশনটা, এই যে অরিফিস মিটার যেখানে আছে, এই যে অরিফিস মিটার যেখানে, এই জায়গার সেকশনটার এরিয়া হচ্ছে A0। ঠিক আছে, এই যে পাইপ বা সামথিং লাইক একটা প্লেট ঢোকানোর পরে, পাইপের মধ্যে একটা প্লেট ঢোকানোর পরে যেই এখানে যে এরিয়াটা, তাহলে বাকি সব কিছুই সেম। এখানে এই যে এই হলো 1 নম্বর সেকশনের এরিয়া, এটা হচ্ছে ধরলাম নট এরিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নম্বর সেকশন। সো আলটিমেটলি সেখান থেকেই এই A0 A1 আছে। এটা একটু নিজেরা ট্রাই করবেন, বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে। ম্যাথগুলো করতে গেলেই বুঝতে পারবেন যে আলটিমেটলি সেম ম্যাথ, কোনো কিছু পার্থক্য নেই। ছবিটা আগে একটু বোঝার ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন। এবার আসি হচ্ছে আপাতত মেবি এই চ্যাপ্টারের লাস্ট টপিক, মেবি আই হোপ সো আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হচ্ছে পিটোট টিউব। আচ্ছা, তো অরিফিস মিটার ভেঞ্চুরিমিটার যেটা ছিল, অরিফিস মিটার ভেঞ্চুরিমিটার বের করা হতো রেট অফ ফ্লো বা ডিসচার্জ বের করার জন্য। রেট অফ ফ্লো বা ডিসচার্জ এটা বের করার জন্য পিটোট টিউব ইউজ হতো, আর সরি অরিফিস মিটার ভেঞ্চুরিমিটার ইউজ হতো। আর পিটোট টিউব ইউজ হয় হচ্ছে বেসিক্যালি ভেলোসিটি বের করার জন্য, কোনো পাইপের মধ্যে কোনো ভেলোসিটি বের করার জন্য পিটোট টিউব ইউজ হয়। তো পিটোট টিউব দেখতে অনেকটা এরকম। টু বি অনেস্ট, এটা প্রথম আমি যখন দেখছিলাম এই ছবি, আমার মনে হয়েছে এটা একটা পুকুর, এই পুকুরের মধ্যে একটা পাইপ ঢুকে দিছে। তো আলটিমেটলি জিনিসটা সেম, ঠিক আছে। পুকুরের জায়গায় এটাকে আপনি যদি একটা পাইপও ধরেন, একই কথা, সমস্যা নেই, পাইপ আর চ্যানেল, ঠিক আছে। তো এই পিটো টিউবের কাজটা কি? এই পিটো টিউবে দুইটা পয়েন্ট আছে। এটা একটা আলটিমেটলি কি একটা পাইপ, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা একটা পাইপ, যার এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো ছবিটা আসলে আমি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা, এই ফ্লুইড যখন ফ্লো হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে পাইপটা, যখন পাইপের মধ্যে এই পানিটা বা ফ্লুইডটা ঢুকছে, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা, যে পয়েন্টে এন্ট্রি হচ্ছে এই পাইপের মধ্যে। তো এইখানে কিছু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টে আমরা যদি বার্ডারের ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে কি আসে? P1 এটা আসে, সরি লেখা লাগবে না, এটা 1 নম্বর পয়েন্টের ভেলোসিটি আমাদের বের করতে হবে। মানে আমরা কি চাই, আমরা পাইপের মধ্যে যে ফ্লুইডটা সেটার ভেলোসিটি বের করতে চাই। তো দেখেন তো, এই যে এটা হচ্ছে ফ্লুইড এলিমেন্ট, একটা ফ্লুইড, ছোট একটা ধরনের ফ্লুইডের পয়েন্ট, এই পয়েন্টে ভেলোসিটি কত আমরা বের করতে চাই। এই পাইপের মধ্যে পানির ভেলোসিটি বের করতে চাই, না এইটার মধ্যে, এটা এই যে পিটোট টিউব, এই পিটোট টিউব, এটা হচ্ছে পিটোট টিউব, ঠিক আছে, পিটোট টিউব। এই পিটোট টিউবের মধ্যে ভেলোসিটি কিন্তু বের করতে চাই না, আমাদের V1, 1 নম্বর সেকশনের ভেলোসিটি দরকার, তাহলে V1 বের করতে হবে আমাদের। V1 ইজ দ্য আলটিমেট টার্গেট, উই নিড টু ফাইন্ড V1। এখানে মজার কাহিনীটা হচ্ছে যে এই যে 2 নম্বর পয়েন্টটাতে যখন এই ফ্লুইডটা ঢোকে, তখন এই 2 নম্বর পয়েন্টটাতে একটা মজার জিনিস ঘটে, যেটা হচ্ছে এই 2 নম্বর পয়েন্টে যে ফ্লুইডটা, তার ভেলোসিটিটা হয়ে যায় হচ্ছে 0, তার মানে V2 হয়ে যায় হচ্ছে 0। তার মানে হচ্ছে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি যদি বাংলায় বলি, মানে নর্মালি বলি, আমরা কি করলাম, একটা
পানির একটা বা পানি বলতেছে ফ্লুইডের একটা ফ্লো হচ্ছে, সেই ফ্লো এর মধ্যে আমি একটা পিটোর টিউব বসালাম। সেই পিটোর টিউবের মধ্যে যখন এই ফ্লুইডটা এন্ট্রি হবে তখন এই পিটোর টিউবের মাথায় ফ্লুইডের ভেলোসিটি হবে হচ্ছে 0। এই ফ্লুইডের মাথায় ফ্লুইডের ভেলোসিটি হবে হচ্ছে 0। তো তার মানে ভি2 গেল 0, এটা বাদ, এটা বলো বাদ। তাহলে এখনো পর্যন্ত ইকুয়েশন কি থাকে? ইকুয়েশন থাকে হচ্ছে এই বাকি যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখানে দুই ধরনের এইচ আছে। একটা হচ্ছে বড় এইচ হচ্ছে যে এই পিটোর টিউবটা পানির মধ্যে যতটুকু গভীরে আছে ততটুকু, আর এই এইচটা হচ্ছে পিটোর টিউবের, এটা এখন আমার চিন্তা করেন পানি হচ্ছে এটা পিটোর টিউবের উপরে পানিটা এই লেভেলের উপরে চলে গেছে। স্মল এইচটা হচ্ছে যে পানির যে লেভেল, এই লেভেলের থেকে পাইপের মধ্যে মানে পিটোর টিউবের মধ্যে কতটুকু উপরে পানিটা গেছে পিটোর টিউবের মধ্যে। সো আশা করি বুঝতে পারতেছেন যে ছোট এইচ আর বড় এইচের মধ্যে পার্থক্যটা কি। সো আমি যদি একবারে লিখি যে ভি1 আমরা কীভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে ভি1 বের করতে পারবো √2gh এই ইকুয়েশন থেকে। এর একটা প্রমাণ আছে, আমি এটাকে অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, দিচ্ছি বলতেছি। এই যে ঠিক আছে, ভি √2gh, তার মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের পিটোর টিউবের মধ্যে আমরা যদি পিটোর টিউবের সাহায্যে আমরা যদি কোনো একটা পাইপের ভেলোসিটি বের করতে চাই, পাইপের মধ্যে ফ্লুইডের ভেলোসিটি বের করতে চাই, আমাদের লাগবেটা কি? পিটোর টিউবটা ওই পাইপের মধ্যে ঢুকে দিব, দিয়ে এই পিটোর টিউবের উপরে কতটুকু ফ্লুইড গেছে বা ফ্লুইডটা গেছে সেটা আমরা এই হাইটটা মেজার করব, করে ইকুয়াল টু এই যে ভি ইকুয়াল টু √2gh, ইকুয়েশনে এইচ বসাই দিলে, জি তো জানি, বসাই দিলে আমরা পাইপের ভেলোসিটি পেয়ে যাব। খুবই সিম্পল হবে পিটোর টিউব দিয়ে আমাদের ভেলোসিটি মেজার করা যায়। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে 2 নাম্বার পয়েন্ট মানে পিটোর টিউবের এন্ট্রি পয়েন্ট, পিটোর টিউবের এন্ট্রি পয়েন্ট যেখান থেকে পিটোর টিউবের মধ্যে ফ্লুইডটা ঢুকছে, সেই জায়গাটার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট। স্ট্যাগনেশন পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট। তো স্ট্যাগনেশন পয়েন্টের ব্যাপারে আপনারা সামনে আরও পড়বেন, স্পেশালি ফ্লুইড 2তে হোয়াট ইজ স্ট্যাগনেশন পয়েন্ট, বাউন্ডারি লেয়ার থেকে বা সরি আইডিয়াল ফ্লুইড যখন পড়বেন আরও বেশি জিনিসগুলো জানতে পারবেন। বাট ধারণা থাকলো স্ট্যাগনেশন পয়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি যেখানে ভেলোসিটি 0 হয়। মাথায় রাখবেন, শুধু এইটুকু আপাতত মাথায় রাখলেই চলবে যে স্ট্যাগনেশন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে ভেলোসিটিটা হয় হচ্ছে 0, ঠিক আছে। সো এই ইকুয়েশনটাতে এই গেল। তো আমি এই ম্যাথ করে দিব না, ঠিক আছে, কারণ হচ্ছে এই ম্যাথগুলো খুবই সিম্পল ম্যাথ, ঠিক আছে। সো এই এইচ বের করার ম্যাথ। সো আবার বলি, এই এইচ কীভাবে বের করা যায়? 3ভাবে বের করা যায়। একটা হচ্ছে p1 মাইনাস p2 ডিভাইড বাই ρg, অথবা v2 স্কোয়ার ডিভাইড বাই মাইনাস v1 স্কোয়ার ডিভাইড বাই 2g, অথবা x ইন্টু sg বাই s0 মাইনাস 1 এই ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন যে কোনো একটা দিয়ে হচ্ছে বের করা যায়। সো একটা সেকেন্ড। সো সেম প্রসেস, আবার সেম প্রসিডিওর ট্রাই করবেন আপনারা। যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবেন, তবে খুবই সিম্পল ম্যাথ এগুলো, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। ট্রাই করবেন হচ্ছে 16.24 থেকে 16.28 পর্যন্ত, 16.24 থেকে 6.28 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, কি যেন আমি একটা বলতে গেছিলাম, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, বার্নৌলির ইকুয়েশনের একটা জিনিস আমি একটু এক্সট্রা একটু বুঝাই রাখি, যেটা আমার মনে হয় বোঝানো একটু দরকার। পি বাই রোজি প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই
V2G প্লাস Z ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? এবার আসি, আমি একটু মনে করাই দিই যে জেড কি ছিল, ড্যাটাম হেড, ঠিক আছে, বা স্ট্যাটিক হেড বলা হয় ওটাকে অনেক সময়, বা কি বলে পোটেনশিয়াল হেড, ড্যাটাম হেড বা পোটেনশিয়াল হেড, এনিথিং। ভি স্কোয়ার বাই 2G এটাকে বলা হয় ভেলোসিটি হেড বা কাইনেটিক হেড। কাইনেটিক হেড। আর পি বাই রো জি এটাকে আসলে সবসময় প্রেশার হেড বলা হয়, প্রেশার হেড। তো আমি যদি বলি যে কোনো একটা জায়গায় কাইনেটিক হেড বেড়ে গেছে, তাহলে এই যে আমি যদি বলি কাইনেটিক হেডটা সামহাও বেড়ে গেছে, তাহলে আপনারা কি মনে হয় টোটাল এনার্জি কি বেড়ে যাবে নাকি সেম থাকবে? Yes? স্যার এনার্জি সেম থাকবে। আচ্ছা, তাহলে এই কাইনেটিক হেডটা কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে এটা কিভাবে বাড়বে, এটা কিভাবে বাড়বে, বাড়তে পারে কিভাবে? ভেলোসিটি বাড়বে স্যার, কমে গিয়ে, ভেলোসিটি বাড়বে স্যার। প্রেসার রেট কমে গিয়ে। এক্স্যাক্টলি, এই যে সেকেন্ড একজন যিনি বলেন ডেটাম হেড বা প্রেশার হেড কমে গিয়ে, কারণ কি এনার্জি একটা জাস্ট রূপ পরিবর্তন করতে পারে, আমি প্রথমে বলছিলাম, তাই না, নিউটনের সূত্র। তার মানে কি একটা বাড়লে অবশ্যই আরেকটা কমতে হবে, তাই না, কারণ টোটালটা কনস্ট্যান্ট, হয় এটা কমবে অথবা এটা কমবে, তাই না? কারণ আমি যদি বলি 5 যোগ, এটা মিউট করেন, 4 যোগ 3 ইকুয়াল টু কত, 5 4 9 3 12, আর আমি যদি বলি এই চারটারে আমি হচ্ছে লিখলাম 6 আর এটাকে লিখলাম 3, কিন্তু 12ই থাকতে হবে, তাহলে আমাদের এখানে কত হবে, 6 3 9, এখানে তখন 3 হয়ে যাবে। তাহলে দেখেন এটা বাড়তেছে, তাহলে এটা কমে যাচ্ছে, এটাকে যদি সেম রাখি, অথবা আমি যদি বলি যে এটাকে 6 রাখবো, এটাকে আমি আবার বাড়ায় 4 বানায় দিলাম, কিন্তু টোটাল 12 হবে, তাহলে এটা কত হবে তখন 2। তো সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে যে বার্নৌলির ইকুয়েশনের ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সুন্দর একটা সম্পর্ক বোঝায় যে প্রেসার, ভেলোসিটি এবং ড্যাটাম হেড এই তিনটা একে অপরের সাথে কানেক্টেড, একটা বাড়লে আরেকটা কমবে। শুধুমাত্র হেডের বিষয় না, আমি বলতেছি প্রেসার, ভেলোসিটি দুইটার বিষয়েও। আমরা জানি পিভি ইকুয়াল, পিভি বলতেছি কেন, ওখানে যাচ্ছি কেন, এখানে একটা সম্পর্ক প্রকাশ করে যে প্রেসার যদি কোনো জায়গায় ইনক্রিজ করে তাহলে সেখানে ভেলোসিটি ডিক্রিজ করবে, ঠিক আছে? এটা বার্নৌলির ইকুয়েশন থেকে পাচ্ছি, তাই না? কারণ প্রেসার হেড, আমি যদি ড্যাটাম হেড বাড়াই দিই, ভেলোসিটি কাইনেটিক হেড বাড়াই দিই, ভেলোসিটি হেড বাড়াই দিই, অবশ্যই প্রেসার হেড বা কিছু একটা তো কমতে হবে, তাই না? আমি ধরলাম এটা কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম ড্যাটাম হেড সবসময় কনস্ট্যান্ট, ড্যাটাম হেডের কোনো পরিবর্তন হয় না, ধরলাম এটা কনস্ট্যান্ট, এটাকে চেঞ্জ করবো না আমরা কোনোদিন। তাহলে কি ভেলোসিটি হেড যদি আমি বাড়াই, প্রেসার হেড কমবে, প্রেসার হেড যদি বাড়াই, ভেলোসিটি হেড কমবে, ভাইস ভার্সা, তাই না? সেখান থেকে কি আলটিমেটলি প্রেসার যদি বাড়াই ভেলোসিটি কমবে, প্রেসার যদি কমাই ভেলোসিটি বাড়বে, তাই না? ভেলোসিটি যদি বাড়াই প্রেসার কমবে, ভেলোসিটি যদি কমাই প্রেসার বাড়বে, কাইন্ড অফ সেরকম। এই ব্যাপারটা কি এখনো, এটা কি এই জিনিসটা নিয়ে কারোর কি কোনো সন্দেহ আছে এখনো পর্যন্ত? মনে যদি একটুও সন্দেহ থেকে থাকে যে স্যার আমি এই জিনিসটা এখনো ক্লিয়ারলি বুঝি নাই, কেন হলো, আমাকে এখন বলো। কোনো সমস্যা নেই। শিওর, আশা করি যদি কারোর থাকে বলেন, কারণ এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফ্লুইড মেকানিক্স বোঝার জন্য, অ্যাটলিস্ট বার্নৌলির ইকুয়েশন বোঝার জন্য। আচ্ছা, আশা করতেছি নাই, যদি থাকে পরবর্তীতে বলবেন, কোনো সমস্যা নেই। এইবার আসি স্ট্যাগনেশন পয়েন্টের একটা কথা বলতেছিলাম। স্ট্যাগনেশন পয়েন্টে বলতেছিলাম ভেলোসিটি হয় 0, তাহলে কি বলতে পারবেন স্ট্যাগনেশন পয়েন্টের প্রেসার কত হয়? মান বলা লাগবে না, জাস্ট একটা ধারণা দিয়ে বলেন তো সেখানে প্রেসারের কি অবস্থা হয়। আইডিয়া নাই?
আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। 5 যোগ 4 যোগ 3 ইকুয়াল টু হয় কত? 12। আমি যদি বলি এই 4টারে আমি বানাই দিলাম 0, 3 রাখলাম, 3ই রাখলাম, 5 কত হয়ে যাবে তখন? 12 থাকতে গেলে 9। তাহলে চিন্তা করেন তো, এই 3টাকে এখানে যদি আমি সেম রাখি সব সময়, তাহলে কি এই 9টা কি আর বাড়তে পারবে কোনোভাবে এইটাকে 12 রাখতে হলে? 9-এর উপরে কিন্তু না, কখনোই এই মানটা যেতে পারবে না। 9-এর উপরে কখনোই এই মানটা যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই 3-এর মানটাকে কনস্ট্যান্ট রাখতেছি। তার মানে কি, চিন্তা করেন তো, এটা হচ্ছে প্রেসার হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড, এটা হচ্ছে ড্যাটাম হেড। তার মানে কি, ভেলোসিটি হেড যখন শূন্য হয়ে যাচ্ছে বা ভেলোসিটি যখন শূন্য হয়ে যাচ্ছে, প্রেসার তখন কি হচ্ছে? ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি মানে যাচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট স্ট্যাগনেশন পয়েন্টের। এটা একটা খুবই বেসিক কনসেপ্ট, যে হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্টে ভেলোসিটি 0 হয়ে যায় এবং ওই পয়েন্টে প্রেসারটা তখন হয় হচ্ছে ম্যাক্সিমাম, মানে ওই পয়েন্টে ওই অবস্থায় ওর থেকে বেশি প্রেসার আর হওয়া পসিবল না। ঠিক আছে? সো এই অ্যাকচুয়ালি কথাটা কেন বলা, এই কথাটা আসলে এই যে লাস্ট যে বার্নৌলি ইকুয়েশনের যে সম্পর্কটা, এটা বোঝানোর এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্যাগনেশন। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন, সেটা একটু বোঝার চেষ্টা করবেন সবাই, পরীক্ষার জন্য না হোক, নিজের জন্য। ঠিক আছে? তো মোটামুটি এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। ঠিক আছে, এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট না, তো স্কিপ করা যায়। আর 5 তারিখে 7 তারিখ থেকে যেহেতু আপনাদের, আচ্ছা 1 সেকেন্ড, আচ্ছা, তো যেটা বলছিলাম এই চ্যাপ্টারটা মোটামুটি এই পর্যন্তই। হচ্ছে এরপরে আর কিছু এই চ্যাপ্টারে পড়াবো না, তো ওকে।